পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে ভারত ও চীনের সাথে টিকতে পারছে না বাংলাদেশ। বাজার ধরতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল ব্যাংক। সাবমেরিন কেবল দিয়ে বিদ্যুৎ যাচ্ছে শরীয়তপুরের ৩ দুর্গম চরে। ২ মাসের মধ্যে সংযোগ পাবেন প্রায় ৭০,০০০ মানুষ। এবং রোজার সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে ছোলা, আদা ও রসুনের দাম। কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। নুসরাত হত্যাকাণ্ডে অর্থ লেনদেনের বিষয়ে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে ব্রিফ করছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশে একটি ঘটনা ঘটেছে ফেনীতে, সোনাগাজীতে, নুসরাত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুটি ঘটনা ঘটেছে, একটা শ্লীলতাহানি আর একটা হত্যাকাণ্ড। এই বিষয়ে আমরা যেহেতু সিআইডি মানি লন্ডারিং দেখে থাকি, সুতরাং আমরা দেখতেছি যে এখানে কোনো অবৈধ টাকার লেনদেন হয়েছে কিনা। আমরা জানতে পেরেছি যে এখানে এই হত্যাকাণ্ডকে ঘিরে অনেকে এই টাকা ইনভেস্ট করেছে। কেউ কেরোসিন কিনে দিয়েছে, কেউ বোরকা কিনে দিয়েছে, কেউ বা এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য টাকা পয়সা ইনভেস্ট করেছে। সুতরাং আমরা সিআইডি যেহেতু মানি লন্ডারিং দেখে থাকি, এখানে অবৈধ টাকা লেনদেন হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। আমরা অনুসন্ধান শুরু করেছি। আমাদের একজন অ্যাডিশনাল এসপির নেতৃত্বে অনুসন্ধান টিম আগামী কয়েকদিনের ভিতরে ওই ঘটনাস্থলে যাবে, ঘটনাটা অনুসন্ধান করে দেখবে কারা কারা ইনভলভ, এই ঘটনায় টাকা পয়সা কারা কিভাবে দিয়েছে। যখন আমরা টোটাল অনুসন্ধানটায় পূর্ণাঙ্গ রূপ দিবে, তখনই আমরা মামলায় চলে যাব এবং যারা এখানে জড়িত আছে তারাই সবাই মানি লন্ডারিং মামলায় আসামি হবে। দেখুন, আমরা কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়েছি। আপনারা জানেন যে ঘটনাকে কেন্দ্র করে অনেকে এইখানে প্ল্যানিং করেছে, এইখানে পরামর্শ করেছে। তো এই সব জায়গায় টাকা পয়সা ইনভেস্টও হয়েছে, যে কিভাবে ঘটনা ঘটাবে, টাকা কে কোথা থেকে দিবে, এগুলো আমরা জানতে পেরেছি। এটা আমাদের কিছু ইন্টেলিজেন্স। এই ইন্টেলিজেন্সকে আমরা অনুসন্ধান করছি। অনুসন্ধানের মাধ্যমে যখন জানতে পারবো যে ঘটনা সত্য ঘটেছে, কারা টাকা দিয়েছে, টোটাল ঘটনা, তখন আমরা মানি লন্ডারিংয়ের মামলা করব, নিয়মিত মামলা রুজু হবে। এখানে মানি লন্ডারিং বিষয়টি কি আছে? মানি লন্ডারিং বলতে আমরা সাধারণত বুঝি যে বিদেশি অর্থ পাচার বা এর সাথে সংশ্লিষ্টতা। এই ক্ষেত্রে মানি লন্ডারিং, দেখুন, আমাদের একটি আইন হয়েছে বাংলাদেশে 2015 সালে, মানি লন্ডারিং অ্যাক্ট। তো এইখানে 27টা প্রেডিকেট অফেন্সের কথা বলা হয়েছে, যেখানে এই অপরাধগুলো ঘটলে যদি কোনো অবৈধ টাকা বা বৈধ পথে নেওয়া হয় অথবা বৈধ টাকা অবৈধ কাজে নিয়োগ করা হয়, সেগুলো সবই মানি লন্ডারিং হবে। এখানে 2টা প্রেডিকেট অফেন্স আছে, একটা হলো শ্লীলতাহানি, একটা হলো মার্ডার। এই সব ক্ষেত্রে যদি কোনো টাকা, ইলিগাল টাকা ইউজ হয়, তাহলে কিন্তু সেটা মানি লন্ডারিংয়ে চলে যাবে। মানি লন্ডারিং মানে কি? লন্ডার আমরা বুঝি যে শার্টকে সাদা করা, বা লন্ডারিং কি বুঝি? লন্ডারিং বুঝি যে লন্ড্রি, হ্যাঁ, যে কোনো অপরিষ্কার শার্টকে বা অপরিষ্কার জিনিসকে পরিষ্কার করা। আর টাকাকেও ওরকম, যে কালো টাকাকে সাদা করা, এটাই লন্ডারিং। সুতরাং সেই টাকা যে কোনো জায়গায় ইউজ হয়, যে কোনো অপরাধলব্ধ আয় যদি নেগেটিভ কাজে ইউজ হয়, সেটাই মানি লন্ডারিং। সুতরাং এখানে মার্ডার হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, এইসব কাজে যদি খারাপ টাকা ইউজ হয়, যদি খারাপ কাজে ইউজ হয়, তাহলে অবশ্যই সেটা মানি লন্ডারিং। যদি আপনারা খুব অল্প সময় এই অনুসন্ধান শুরু করেছেন, আমরা যতটুকু জানি নুসরাত হত্যাকাণ্ডে অর্থ লেনদেনের বিষয়ে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে ব্রিফ করছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম। সরাসরি ছিলাম সেখানে। এদিকে নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী শহরের একাডেমি এলাকায় মানববন্ধন করছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি সেখানে।
শুরুতে বলছিলেন, আমি এখন রয়েছি ফেনী শহরের একাডেমি এলাকায়। যে একাডেমি যে স্কুলটি রয়েছে সেই স্কুলের শিক্ষার্থীরা নুসরাত জাহান রাফির হত্যার প্রতিবাদে কিছুক্ষণ আগেই মানববন্ধন শুরু করেছে এবং আপনি দেখতে পাচ্ছেন এই স্কুলে প্রায় 3000 শিক্ষার্থী রয়েছে। রাস্তার দুধারে প্রায় 1 কিলোমিটারের মতো জায়গায় তারা হাতে হাত ধরে নুসরাত হত্যার মতো একদম ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা এর প্রতি ধিক্কার জানাতে তারা একে একে হাতে হাত বেঁধে একটা মানববন্ধন তৈরি করেছে। এবং আপনি যতকে জানিয়ে রাখি যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গত নুসরাতের গায়ে আগুন দেওয়ার ঘটনা যে ঘটেছিল গত 6 তারিখে, সে ওই ঘটনার পর থেকেই কিন্তু সারা দেশব্যাপী যে ধিক্কার, সারা দেশব্যাপী যে প্রতিবাদ, যে বিক্ষোভ চলে আসছিল, তার ধারাবাহিকতা এখনও একটুও কমেনি। এখনও ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদ জানিয়ে আসছে। এবং আপনাকে যদি বলে রাখি যে গতকালকে কিন্তু এই ঘটনার যে ওই স্কুলের সহসভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের যে সভাপতি ছিলেন রুহুল আমিন, তাকেও আটক করা হয়েছে। ওই মাদ্রাসার যে কমিটি ছিল সেই কমিটিও বাতিল করা হয়েছে। এবং এই ঘটনায় এখন পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে এজাহার নামেও 8 জন। সেই 8 জনকে আইনের আওতায় সবাই এসেছে এবং এখন পর্যন্ত এই ঘটনায় 5 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এই যে, এবং অনেকে রিমান্ডে রয়েছেন। এবং তারপরও যেটা এখানকার স্থানীয়রা সহ যারা আন্দোলনকারী তারা জানিয়েছেন, এই ঘটনার প্রকৃত অপরাধী যারা, তারা যেন আইনের আওতায় আসে এবং এই ঘটনাকে দ্রুত বিচারের আওতায় এনে যেন খুব দ্রুত এই রায় কার্যকর করা হয়, যাতে করে এই ঘটনার দৃষ্টান্ত থেকে এই যে নুসরাত জাহান রাফির সাথে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে, তাকে যে আগুনে পুড়িয়ে মারার মতন যে দৃষ্টতা দেখিয়েছে, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার যেন পুনরাবৃত্তি এদেশে না ঘটে, সেই দাবি তারা বারবার জানিয়ে আসছেন। এবং আপনাকে আরও জানিয়ে রাখি যে এই ঘটনায় শুধু এই আজকের এই মানববন্ধন নয়, আমাদের জানা মতে অনেক সংগঠন আমাদের সাথে যোগাযোগ করেছে। ফেনী শহরের আরও কয়েকটি সংগঠন, আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সারা দিনব্যাপী বিভিন্ন সময়ে তারা এই কর্মসূচি করে আসবে, মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি চালাবে। দুপুর 2টার পরে অথবা ফেনীর সেন্ট্রাল হাই স্কুল নামে একটি স্কুল, যেখানে প্রায় 4000 শিক্ষার্থী রয়েছে, তারাও মানববন্ধন করবে বলে জানিয়েছেন। এবং এছাড়াও শহরের বিভিন্ন জায়গায়, আমাদের বিভিন্ন উপজেলায় এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন চলছে, বিক্ষোভ চলছে, প্রতিবাদ জানিয়ে আসছে লোকজন। এবং আপনাকে যদি বলে রাখি যে এই ঘটনার যে ঘটনা জন্ম নিয়েছে নুসরাত জাহান রাফির, তারা এখানকার বক্তারা বলেছেন, যারা দাঁড়িয়েছেন এখানে আন্দোলনে বা যারা এই দাবিতে দাঁড়িয়েছেন, তারা বলেছেন নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু বিচার খুব দ্রুত না হয়, তাহলে বাংলাদেশের মানুষ প্রতিবাদ নামক শব্দটিকে আর ভালো দৃষ্টিতে দেখবে না। প্রতিবাদ নামক শব্দটি হয়তো এদেশ থেকে হারিয়ে যাবে। এত ঘটনা তারা যাচ্ছে যে নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের ঘটনাটির বিচার যেন দ্রুত কার্যকর হয়, এটা যেন তনু, খাদিজা অথবা সাগরটুনির হত্যাকাণ্ডের মতন যেন অন্ধকারে নিমজ্জিত না হয়। এই হত্যাকাণ্ডের বিচার যেন আলোর মুখ দেখে, এই হত্যাকাণ্ডটা যেন অন্তত যথাযথ বিচার পায়, যাতে করে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন আর কোনো রাফি যেন জীবন দিতে না হয়। অনেকে আমরা দেখেছি যে রাফি প্রতিবাদ করেছে, সে জীবন দিয়েছে। অনেক শিক্ষার্থীর হাতে ব্যানার দেখেছি, যারা রয়েছে এখানে ছাত্রী, তারা বলছেন যে পরবর্তী আমরাও প্রতিবাদ করতে নেমেছি, তার পরবর্তী রাশকে আমাদের এ ধরনের প্রশ্ন তারা রেখেছেন। এই আর আপনাকে যদি বলে রাখি, এই প্রতিবাদ যেটা চলে আসছে, এটা সেই যে 9 তারিখে থেকে 6 তারিখ থেকে যে শুরু হয়েছিল, সেই প্রতিবাদ এখনও চলছে। এবং এখানকার যারা আন্দোলন করে জানিয়েছেন, যতদিন পর্যন্ত না এই ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীরা আইনের আওতায় না আসে, ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল এখানকার মতো সর্বশেষ। সবুজ। নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী শহরে মানববন্ধন করছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সেখান থেকে সব খবর জানাচ্ছিলেন রিপোর্টার আতিয়ার সজল। এবার অন্য প্রসঙ্গ। পাট থেকে বিশ্বজুড়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব নানা পণ্য। সোনালী আঁশের দেশ বাংলাদেশে তৈরিকৃত পাট পণ্যের মধ্যে ব্যাগ আর গৃহসজ্জার সামগ্রীরই গুরুত্ব বেশি। তবে এ পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে গিয়ে হিমশিম খাচ্ছে ভারত ও চীনের কাছে। বাংলাদেশ জুট ডাইভার্সিফিকেশন সেন্টার বলছে, আন্তর্জাতিক বাজার ধরতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল ব্যাংক। বাংলাদেশের সোনালী আঁশ পাটের সমস্যা ও সম্ভাবনা নিয়ে পারমিতা হিমের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। এই যে ক্রীড়া সামগ্রী, র্যাকেট, স্লাইডার ও নানা ধরনের যন্ত্রপাতি, এসবই পাট থেকে তৈরি। ফ্রান্সের বেসরকারি প্রতিষ্ঠান গোল্ড অফ বেঙ্গল পাট থেকে তৈরি করেছে কাঠের বিকল্প নানা ধরনের পাত, এমনকি
পুরো নৌকাও। could be used to make a lot of different things. আমরা পাটের সাথে তোষা ও অন্যান্য উপাদান মিশিয়ে নানা ধরনের পণ্য তৈরি করেছি। আমাদের অভিজ্ঞতা বলছে যে আরো অনেক ধরনের পণ্য পাট থেকে তৈরি করা সম্ভব, যা ব্যবসায়িকভাবেও লাভজনক। Car body parts. প্রযুক্তিগত সক্ষমতার কারণে বাংলাদেশের পাট দিয়ে ফ্রান্স যেখানে তৈরি করছে কাঠের সব বিকল্প, এমনকি গাড়ির ভেতরের সব যন্ত্রাংশ, সেখানে বাংলাদেশে তৈরি পাটজাত পণ্যের মধ্যে গুরুত্ব পাচ্ছে পাটের তৈরি ব্যাগ এবং গৃহসজ্জার নানা সামগ্রী। এই পাটের ব্যাগও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করে টিকতে পারছে না। মেইনলি আমরা 3 বছর রান করেছি, আমরা প্রোডাক্টগুলো সেলও করছি, কিন্তু লস দিতে মানে আমি যখন বায়ারের সাথে কমিউনিকেট করি তখন দেখি যে আমার প্রোডাক্টের থেকে চায়না এবং ইন্ডিয়া অনেক বেশি ওরা লো প্রাইস দেয়। প্রায় একই ধরনের সুর বাংলাদেশের পাট নিয়ে 6 বছর ধরে কাজ করা কোয়েন্টিনের কথায়ও। তিনি বলছেন, পাট নিয়ে বাংলাদেশের নানা উদ্যোগের কথা শোনা গেলেও এর বেশিরভাগই আসলে কাজের গরুর মতো, কেতাবে আছে তবে গোয়ালে নেই। আমি শুনি নানা ধরনের উদ্যোগের কথা, কিন্তু দেখিনি এ পর্যন্ত। দেখবেন পাটকল শ্রমিকরা বেতন ভাতার জন্য আন্দোলন করছে। আমার মনে হয় বাংলাদেশের সরকার সাহায্য করতে চায়, তবে যে উপায় হওয়া উচিত তা হচ্ছে না। কাঁচামালের এই অতিরিক্ত দামের বিষয়টি স্বীকার করেছে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার। তারা বলছে তাদের দরকার ভারতের মতন কম্পোজিট মিল। একটা বা দুইটা যদি কম্পোজিট মিল, জুট মিল হয়, যেখান থেকে সহজেই কাঁচামালটা নিতে পারবেন, ফেব্রিক্সটা নিতে পারবেন, ডাইং সম্ভব, লেমিনেশন সম্ভব, ওয়ান স্টপ সার্ভিসের মতন। কাঁচামালের প্রাপ্যতার জন্য আমাদের ইমিডিয়েট কিছু পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। বাংলাদেশ পাটকল কর্পোরেশন বলছে কম দামে পাট কেনার জন্য উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিটা মিলকে তার বিক্রি লব্ধ আয় থেকে 25% এখন পাট কেনার জন্য টাকা রাখতে হবে। পাট ক্রয় করার ক্ষেত্রে যদি সরকারের কোনো ঋণ সাপোর্ট অথবা ভর্তুকি সাপোর্ট দিতে হয়, সেটা যেন অবশ্যই পাট কেনার মৌসুমে দেওয়া হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, পাট খাতে সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। পাশের দেশ ভারত এক্ষেত্রে একটি ভালো উদাহরণ হতে পারে, যারা কোনো ধরনের কাঁচা পাট রপ্তানি করে না, বরং তাদের দেশের পাটকলগুলোর যোগানের জন্য বাংলাদেশ থেকে কাঁচা পাট আমদানি করে থাকে। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ যাচ্ছে শরীয়তপুরের দুর্গম চরাঞ্চলের 3টি ইউনিয়নে। বিদ্যুতের খবরে খুশির জোয়ারে ভাসছেন সেখানকার প্রায় 70,000 মানুষ। স্বপ্ন দেখছেন, নতুন করে ভাবতে শুরু করেছেন ডিজিটাল বাংলাদেশ নিয়ে। আগামী 2 মাসের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস স্থানীয় এমপির। শরীয়তপুরের চরাঞ্চল ঘুরে খলিলুর রহমানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। দূর থেকে দেখতে অনেকটা মরুভূমির মতো, চারদিক জলবেষ্টিত একটি জনপদ। 3টি ইউনিয়ন নিয়ে শত বছরের চরাঞ্চল। শরীয়তপুরের 2টি থানার 3টি ইউনিয়ন, কাছিকাটা, চর আত্রা ও নোয়াপাড়া, যা দুর্গম চর। রাজধানী থেকে খুব দূরে নয়, তবুও যুগের পর যুগ অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এই চরবাসী, যেখানে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। গ্রামকে শহরে রূপান্তর করতে দুর্গম অঞ্চলে সাবমেরিন কেবলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে বিদ্যুৎ। আর চরবাসীর জন্য এখন সবচেয়ে বড় সুখবর হচ্ছে এটি, চরে পৌঁছাবে বিদ্যুৎ, এটি তাদের কাছে স্বপ্ন। আগে ডাহাসর মাসে যেমন সুবিধা হয়েছে, এরকম সুবিধা হইব আর কি, কারণ মনে করেন নাইব। আমরা কখনো কল্পনা করিনি যে আমাদের চতুর্দিকে নদী, আমরা দ্বীপের মাঝখানে যে আমরা যে বিদ্যুৎ পাবো, আমরা স্বপ্নেও কল্পনা করিনি। চরের কিশোরীরা জানায়, বিদ্যুতের আলোয় তারাও আলোকিত হতে চায়, হয়ে উঠতে চায় আগামীর বাংলাদেশ। আমাদের দেশের মধ্যে কারণ হইতেছে আমাদের পক্ষে অনেক ভালো হবে, উন্নত হবে, দেশে মানে ঘরে ঘরে বাতি জ্বলবে। আমরা কখনো ভাবিনি যে আমাদের এই দেশে কারেন্ট আসবে বা আমরা কখনো দেখতে পারবো। তাছাড়া ঘরে ঘরে অনেক শিশুদের লেখাপড়া হবে। স্থানীয় সংসদ সদস্য জানান, নির্বাচনী প্রতিশ্রুতি ও সরকারের লক্ষ্য বাস্তবায়নে চরাঞ্চলে বিদ্যুৎ। আগামী 3 বছরের মধ্যে এ চরাঞ্চলে ব্যাংক ও শিল্প কারখানা স্থাপনের কথাও জানান তিনি। চরাত্রা, নৌপাড়া, কাছিকাটা, জাজিরার অঞ্চল সহ শরীয়তপুরের যেই অঞ্চলগুলোতে স্বাভাবিক লাইন সংযোজন দেওয়া সম্ভব নয়, সেগুলোতে বিদ্যুৎ নিয়ে আসবো। ইতিমধ্যেই সাবস্টেশনেরও টেন্ডার হয়ে গিয়েছে, সাবমেরিন কেবলেরও টেন্ডার হয়ে গিয়েছে। আগামী 22 তারিখে ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে বোধন করব। আগামী 2 মাসের মধ্যে চরের কয়েক হাজার মানুষকে বিদ্যুতের আওতায় নিয়ে আসতে কাজ করছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। 10 MVA একটা সাবস্টেশন করব, আর 1 কিলোমিটার আমরা সাবমেরিন কেবল দিয়ে পদ্মা নদী পারাপার করব। আমরা জুনে ওইটা কাজ কমপ্লিট করব। সাবস্টেশন কমপ্লিট করলে আমরা ওখানে বিদ্যুৎ দিতে পারবো। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে সাবস্টেশন কেন্দ্র নির্মাণের মাধ্যমে চরাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন করা হবে।
চারদিকে জল দ্বারা বেষ্টিত শরীয়তপুরের পদ্মার এই চরাঞ্চলটিতে স্বাধীনতার গত ৪৮ বছরেও এখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি, অথচ এই চরাঞ্চলে ৭০,০০০ মানুষের বসবাস। সাবমেরিন কেবলের মাধ্যমে এখানে খুব শীঘ্রই পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো। আলোকিত হবে চরাঞ্চলের আগামী প্রজন্ম। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, শরীয়তপুর। বাংলাদেশ লিডারশিপ কনক্লেভ 2019 আয়োজন করেছে বেসরকারি সংস্থা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সেখানে রয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, সবুজ টুগেদার টুয়ার্ডস টুমোরো এই প্রতিপাদ্য নিয়েই দ্বিতীয়বারের মতো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এই ইয়ুথ কনক্লেভের আয়োজন করেছে এবং কিছুক্ষণ আগেই সম্মেলনটি শুরু হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন এই সম্মেলনের উদ্দেশ্য হলো যে তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা তাদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশকে যেমন এগিয়ে নেবে, তেমনি তারা নিজেরা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে এবং এই ধরনের যে উদ্যোগগুলো তার মাধ্যমে তারা আসলে বর্তমানে প্রযুক্তিগত যেসব উন্নয়নগুলো হচ্ছে সারা বিশ্বে এবং আমাদের কর্মসংস্থানের যে সুযোগগুলো আছে এবং তারা নিজেদেরকে কিভাবে তৈরি করবে সেই নির্দেশনাগুলো নিয়ে যেন তারা ভবিষ্যতে সম্মিলিত উদ্যোগে দেশকে এগিয়ে নিতে পারে এবং নিজেরা প্রস্তুত হতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে এই আয়োজন। এবং এখানে প্রধান অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI ভাইস প্রেসিডেন্ট ফজলে ফাহিম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা এই সম্মেলনে অংশ নিয়েছে এবং তারা আসলে এই সম্মেলন এই যে উদ্বোধনী সেশন এর পাশাপাশি 3টি বিষয় ভিত্তিক সেশন পরিচালিত হবে, যার মাধ্যমে আসলে তরুণ নেতৃত্ব তৈরি করা এবং তাদের দক্ষতা বৃদ্ধি করা এবং প্রযুক্তিগত যে উন্নয়নগুলো হচ্ছে সেই বিষয়গুলো তাদের সামনে তুলে আনা, যেন তারা তাদের নিজেদেরকে প্রস্তুত করতে পারে। আপনারা জানেন যে বাংলাদেশে এখন জনমিতি যে লভ্যাংশ এবং যে কর্মক্ষম যে জনগোষ্ঠী সেই সুযোগ সুবিধার এক ভালো দ্বার প্রান্তে আছে এবং আমাদের প্রায় 68% মানুষই কিন্তু কর্মক্ষম। এর মধ্যে তরুণদের সংখ্যা এক উল্লেখযোগ্য অংশ। দেশের প্রতি বছরই প্রায় 18 থেকে 20 লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। তার মধ্যে হয়তো 6 থেকে 7 লাখ মানুষ হয়তো বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে এবং সরকারি বেসরকারি মিলিয়ে হয়তো আরও 5 থেকে 6 লাখ তারা হয়তো চাকরিতে প্রবেশ করছে বা বিভিন্ন ধরনের কাজ করছে। তবে এর বাইরেও কিন্তু প্রায় 1/4 মানুষ যারা কর্মহীন আছে এবং আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দিন দিন কিন্তু বাড়লো, সেভাবে কিন্তু আমাদের কর্মসংস্থানের সুযোগ কিন্তু সেভাবে সৃষ্টি হয়নি। তো সহযোগে অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের তারা ব্যবসা বা বিভিন্ন ধরনের কাজে নিয়োজিত আছেন, তবে এই সংখ্যাটা যথেষ্ট নয়। এখনো বিপুল সংখ্যক তরুণ বেকার তারা আছে যারা কর্মহীন বা চাকরি খুঁজছে। তো তরুণরা যেন নিজেরাই নিজেদের উদ্যোগে কর্মসংস্থান গড়ে তুলতে পারে সেই ধরনের এই সম্মেলনগুলো আয়োজন করা হয়েছে এবং দ্বিতীয়বারের মতো এবং আজকে দিনব্যাপী এই সম্মেলন চলবে। সবুজ, এই ছিল আমার কাছে এখনকার মধ্যে সর্বশেষ। বাংলাদেশ লিডারশিপ কনক্লেভের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। এজন্য ভারতীয় চালের আমদানি কম হওয়া এবং নতুন ধানের ফলন খারাপ হওয়াকেই দুষছেন পাইকাররা। দর বেড়েছে আদা, রসুন এবং সব ধরনের ডালেরও। তবে রমজানকে কেন্দ্র করে সব ধরনের পণ্যের যথেষ্ট মজুদ থাকায় দাম আর বাড়বে না বলে জানান তারা। মামুন আবদুল্লাহর রিপোর্ট। গেল মাস থেকেই কমতে থাকা চালের বাজারে হঠাৎ করেই উল্টো চিত্র। পাইকাররা বলছেন মিনিকেট ছাড়া সব ধরনের চালের দর কেজিতে বেড়েছে 2 টাকা পর্যন্ত। নতুন ফলনে আশানুরূপ ধান না পাওয়াকেই দুষছেন তারা। সবে বরাত সামনে রেখে পোলাও চালে কেজিতে 10 টাকা বেড়েছে বলে জানান তারা। এই কেজিতে 2-3 টাকা বেশি। নতুন আড়াইশটা বর্তমানে এই মিলাররা বললো বলে 34 টাকা কেজি নতুন চালটা, আর আমরা পুরান আড়াইশটা ব্যস্ত আছি আপনার 32, 31, 32। হাওড়ের ধানের চিটা বেশি আর বৃষ্টির কারণে আপনার শিলের কারণে হয়তো ফলন কম। বাজার বৃদ্ধি পেয়েছে আপনার পোলার চালের কেজি প্রতি, এটা অস্বাভাবিক বৃদ্ধি, প্রায় 10 টাকা। চালের মতোই দর বেড়েছে আদা রসুনের। কেজিতে 5 টাকা আদা রসুনের দর বাড়লেও স্থিতিশীল রয়েছে পেঁয়াজের দাম। 20 থেকে 22 টাকা দেশি পেঁয়াজের বাজার, আর এলচি পেঁয়াজের বাজারটা কমছে। আদা বাজারটা 2 থেকে 3 টাকা বাড়ছে। চায়না রসুন
এইটাও 4-5 টাকা বাড়ছে। আতঙ্কে মানুষের মাল কিনতেছে, এখন যে মালটা কিনতেছে 22 টাকা 20 টাকা, এবারটা রমজান মাসে আরও 4-5 টাকা কমবে। শবে বরাতের অজুহাতে হঠাৎ করেই বেড়েছে সব ধরনের ডালের দর। মানভেদে কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে ডালের দাম। তবে রমজানে দাম না বাড়ার আভাস দিলেন পাইকাররা। সব ধরনের ডালে কেজিতে 1 টাকা 1.5 টাকা 2 টাকা পরিমাণ এরকম বাড়ছে। দেশি ডাল যেমন গত সপ্তাহে ছিল 85 টাকা, এই সপ্তাহে 88, 90 মানভেদে। চিনি আজকে বিক্রি করলাম 2480 টাকা, 90 টাকা, সর্বোচ্চ 2500 টাকা বিক্রি করছি, মানে 50 টাকা কেজি। অপরিবর্তিত দামেই বিক্রি হচ্ছে জিরা, এলাচ সহ সব ধরনের মশলা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পর্যাপ্ত সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টনের বুকিং রেট $60 কমলেও দেশের বাজারে নিয়ন্ত্রণে আসছে না ছোলার দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ছোলার দাম কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে কেজি প্রতি অন্তত 6 টাকা করে আদা ও রসুনের দামও। তবে সরবরাহ বাড়ায় চিনি ও ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পবিত্র রমজান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ ছোলা, আর যে কারণে এ মাসকে কেন্দ্র করে চলে ছোলার বাজার। বিগত বছরগুলোর মতো এই বছরও রোজা শুরুর আগে থেকেই দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ছোলার দাম ঊর্ধ্বমুখী। গত এক মাসে রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়ায় প্রতি টন ছোলার বুকিং রেট $640 থেকে কমে $580 এসে দাঁড়িয়েছে। কিন্তু কৃত্রিম সংকটের কারণে এক সপ্তাহে প্রতি কেজি ছোলার দাম 5 টাকা করে বেড়ে গেছে। ছোলা চাহিদার তুলনায় প্রচুর সরবরাহ আছে, তারপরও বাজারটা আপনার 5 থেকে 6 টাকা করে কেজিতে বেড়ে গেছে। সরবরাহ ঘাটতির অজুহাত দেখিয়ে কেজি প্রতি 5 টাকা বাড়ায় আদা 70 টাকা এবং রসুন 90 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সাধারণ মানে পেঁয়াজের দাম এ সপ্তাহে কেজিতে 1 টাকা কমেছে। এই সপ্তাহে ধরেন আদাটা আপনার 2-3 টাকা বাড়ছে কেজিতে, আর রসুন 80-82 টাকা ছিল, আজকে 88-90 টাকা বিক্রি করতেছে আর কি। আর পেঁয়াজটা একটু আমদানি বেশি, এর জন্য গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 1 টাকা আটানো একটু কমতে দিবে। বেশ কিছুদিন ধরে চিনির দাম বাড়লো, এই সপ্তাহে মন প্রতি কমেছে 20 টাকা। রমজানে চিনি বাজার বাড়ার তেমন কোনো আশঙ্কা নেই, পর্যাপ্ত চিনি আছে। তারপরও যেহেতু বাড়তি চাহিদা হয়, সেই কারণে হয়তো 10-20 টাকা প্রতি মনে বাড়া কমার মধ্যে থাকবে বাজার। এদিকে এই সপ্তাহ মন প্রতি 20 থেকে 25 টাকা কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। লিটার প্রতি 8 আনা করে, কেজি প্রতি পাম অয়েল, সুপার, সোয়াবিন সব কিছু তো কমেছে। আন্তর্জাতিক বাজার কম এবং সরবরাহ প্রচুর আছে, যার বিদায় বাজার কমতির দিকে। পবিত্র রমজানকে সামনে রেখে চট্টগ্রামের পাইকারি ভোগ্যপণ্যের বাজারে বর্তমানে প্রতিদিন 1 থেকে 150 কোটি টাকার অতিরিক্ত পণ্য বিক্রি হচ্ছে। পাইকারি পর্যায়ে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে একের পর এক যুক্ত হচ্ছে অজুহাত। প্রথমে বলা হয়েছিল সরবরাহ ঘাটতি, সেটিও কেটে গেছে। এরপর বলা হয়েছে পয়লা বৈশাখে চাহিদা, তাও কাটলো। এখন বলা হচ্ছে আসন্ন পবিত্র শবে বরাতের কারণে চাহিদা বাড়ায় কিছু কিছু ভোগ্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে, কিন্তু এখনও রমজান অনেকটা বাকি। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। রমজানকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরে ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে, তেজ শ্রমিকদের কর্মচাঞ্চল্য বেড়েছে দ্বিগুণ। এই মুহূর্তে সে খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সবুজ। আপনি জানেন যে রোজা শুরুর অন্তত বাকি আছে 18 থেকে 20 দিন। আর যে রোজার যে ভোগ্যপণ্যগুলো সেগুলো কিন্তু ব্যাপক হারে আমদানি হচ্ছে, আর এই আমদানি পণ্য যাতে দ্রুত সময়ের মধ্যে বাজারেতে সেজন্য কিন্তু খুব কর্মচঞ্চল অবস্থা রয়েছে চট্টগ্রাম বন্দর। জানেন দেখেন আজ কিন্তু গতকাল ছিল শুক্রবার, আজকে শনিবারতে এই বন্দর দিনও কিন্তু এই বন্দর পুরোদমে চালু রয়েছে এবং সচল রয়েছে। আমি যদি বলি আমদানি পণ্যের দিকে বলি, চট্টগ্রাম বন্দরে কিন্তু আজকে দেশি বিদেশি জাহাজ রয়েছে 96টি। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের যে 16টি জেটি রয়েছে, সেই 16টিতে যেমন পণ্য খালাস চলছে, ঠিক তেমনি আমি দেখতে পাচ্ছি বন্দরের বহির্নোঙরে মোট জাহাজ রয়েছে এখন পর্যন্ত 79টি। অর্থাৎ যেসব বাল্ক পণ্য অর্থাৎ গম বা ছোলা বা সিমেন্ট যেসব পণ্যবাহী জাহাজটিতে, সেগুলো বহির্নোঙর থেকে পুরোদমে খালাস চলছে। এর মাঝে 42টি জাহাজ পুরোদমে পণ্য খালাস করছে এবং 37টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে বহির্নোঙরে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যেসব জাহাজ চট্টগ্রাম বন্দর
আজকে অবস্থান করছে। এর মাঝে আমরা দেখতে পাচ্ছি কন্টেনার বাহী জাহাজ রয়েছে মাত্র 16টি, যেগুলো বন্দরের প্রধান জেটিতে খালাস হচ্ছে। তবে কার্গো ভেসেল যেগুলি বলে যে বাল্ক পণ্য নিয়ে আসে, খোলা পণ্য যেগুলো বহির্নোঙরে খালাস হয়, সেরকম জাহাজ রয়েছে অন্তত 29টির চেয়ে বেশি। এবং এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি খাদ্যপণ্যবাহী অন্যান্য খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে আরও 5টি। তবে সবচেয়ে বেশি জাহাজ রয়েছে সিমেন্ট ক্লিংকারবাহী, যেগুলো বহির্নোঙর অবস্থান নিয়ে সেখান থেকে খালাস করে এবং লাইটার জাহাজের মাধ্যমে সেসব জাহাজ আবার এগুলি নিয়ে আসা হয়। এবার আমি একটু আসি যদি ডেলিভারি প্রক্রিয়ার মাধ্যমে। আপনি জানেন যে শুক্র শনিবার সরকারের বন্ধ থাকলেও কিন্তু বন্দর কোনো কারণে বন্ধ নেই, বরঞ্চ যেহেতু রমজান সামনে সে কারণে কিন্তু বন্দর আরও দ্রুত গতিতে কাজ চালার জন্য তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর সচিব ওমর ফারুক। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, যেহেতু রমজান এবং আমদানিও হয় সবচেয়ে বেশি, এবং সে আমদানিকৃত পণ্য যাতে দ্রুততম বাজারে যেতে পারে এবং যাতে কোনো রকম ঘাটতি না হয় সেজন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর পুরোদমে চলছে এবং যেখানে যে ডেলিভারি পণ্য ওঠানামা থেকে শুরু করে ডেলিভারি প্রক্রিয়া সব কিছু চলছে দ্রুত গতিতে। শুক্রবার বা শনিবার সরকারের বন্দর দিনে কিন্তু এই বন্দর বন্ধ নেই, পুরোদমেই চলছে বন্দরের কার্যক্রম এবং ডেলিভারি আমদানি রপ্তানি যেমন চলছে, জাহাজ ওঠানামা প্রতিদিন চট্টগ্রাম বন্দর 8,000-এর বেশি কন্টেনার তারা ওঠানামা করছে এবং 4,000-এর বেশি কন্টেনার তারা ডেলিভারি দিচ্ছে। তো সবুজ এখন পর্যন্ত আমার কাছে ছিল রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানি যেমন বেড়েছে, তেমনি শুক্র শনিবার সরকারের বন্দর দিনে বন্দর যে কর্মচাঞ্চল্য রয়েছে তার সর্বশেষ। চট্টগ্রাম সমুদ্র বন্দরে পণ্য আমদানির খবর জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। কম খরচে বেশি লাভ হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে উত্তরের সীমান্ত জয়পুরহাট জেলার কৃষকদের। কৃষকরা বলছেন পান চা বিক্রির জন্য এ জেলায় নির্দিষ্ট কোনো হাট নেই, কিছুটা দুর্ভোগ পোহাতে হয় পান বিক্রি নিয়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় বর্তমানে জয়পুরহাট সদরের পুরানোপৈল, তাজপুর সহ 5 বিবি উপজেলার সীমান্ত ঘেঁষা হাটখোলা, ত্রিপুরা, আটপাড়া সহ 1/2 গ্রামে পান চাষ হচ্ছে। বাজারভেদে প্রতি পোয়া পান বিক্রি হচ্ছে 2 থেকে 5 হাজার টাকা পর্যন্ত। প্রতি বিঘা পান চাষে প্রায় 1 লাখ টাকা খরচ হলেও বিক্রি করতে পারছেন 2 থেকে 2.5 লাখ টাকায়। কিন্তু জয়পুরহাট জেলায় কোনো হাট না থাকায় পান বিক্রি করতে তাদের যেতে হচ্ছে হিলিতে। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। পিরোজপুরের মঠবাড়িয়ায় বেড়িবাঁধ নির্মাণের কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদারদের চলে যাওয়ার অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে নানা জটিলতায় ঠিকাদাররা কাজ বন্ধ করে চলে গেছে। এতে ভাঙন আতঙ্কে রয়েছেন বলেশ্বর নদী পাড়ের কয়েক হাজার গ্রামবাসী। সেই সঙ্গে বাঁধ নির্মাণের জন্য জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। পিরোজপুরের প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। পিরোজপুরের দুর্যোগ ঝুঁকিপূর্ণ উপজেলা মঠবাড়িয়া বঙ্গোপসাগরের কাছাকাছি থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের গ্রামবাসীরা। বিগত সিডরে এই ইউনিয়নের কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানিরও ঘটনা ঘটে। নদীপাড়ের অসহায় এসব মানুষের কথা বিবেচনা করে 2015 সালের জুন মাসে খেতাচিরা, কচুবাড়িয়া এবং বড় মাছুয়া ভোলমারা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয় সরকার। কিন্তু কয়েক মাস আগে কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদারদের চলে যাওয়ার অভিযোগ ওঠে। এই নিয়ে ভাঙ্গন আতঙ্কে আছেন গ্রামবাসী। আগামী বর্ষা মৌসুমে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা করছেন তারা। এছাড়া গ্রামবাসীদের জমি অধিগ্রহণ করলেও সরকার পাওনা টাকা পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বেড়িবাঁধ হলো না, কাজটা ফালাই থেকে চলে গেছে আর আমরা মূল্য টাকাটাও পাইলাম। বর্ষার সিজন আইছে, জবা উঠলে তো দুনিয়াদারি তলাই যায়। সুলিষ্ট করার কথা হ্যাঁ করে নাই, বেড়িবাঁধটাও হয় না, এই আমাদের দুর্ভোগে ফলাই দিয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে নানা জটিলতায় স্থানীয়দের অনেকেই জমি অধিগ্রহণের টাকা পাননি, তাই জমি না ছাড়াই ঠিকাদাররা কাজ অসম্পূর্ণ রেখেই চলে গেছে। আজ পর্যন্ত জমিগুলো সম্পূর্ণভাবে আমাদের অধিগ্রহণ এবং হস্তান্তর না হয় অন্য কোনো কাজও করতে পারতেছি। আগামী বর্ষায় জরুরি কাজের তালিকায় অন্তর্ভুক্ত করে রেখেছি। 2015 সালের জুলাই মাসে বিশ্বব্যাংকের ইমার্জেন্সি 2007 সাইকেল রিকভারি অ্যান্ড রেজিস্ট্রেশন প্রজেক্ট ECRRP এর আওতায় 75 কোটি টাকা ব্যয় স্লুইস গেট সহ বেড়িবাঁধ দুটির নির্মাণ কাজ শুরু হয়। আর প্রকল্পের মেয়াদ শেষ হয় 2018 সালের জুলাই মাসে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় 25 কোটি টাকা ফেরত নেয় বিশ্বব্যাংক। এছাড়া জমি অধিগ্রহণের জন্য 7 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও এখনো 1/3 টাকা অপরিশোধিত রয়েছে। সময় সংবাদ, পিরোজপুর। দেখছেন এ সময়ের বাণিজ্য। গেল সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন কার্যক্রম শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। মাঝামাঝিতে কমলেও শেষ দিকে আবারও বাড়ে লেনদেনের পরিমাণ। মিশ্র প্রতিক্রিয়া থাকে সূচকে।
সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 56,11,00,000 টাকা, সূচক বাড়ে 12 পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হয় 296 কোটি টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 11 কোটি টাকা কম। এদিন সূচক ছিল 5,309 পয়েন্ট। দ্বিতীয় কার্যদিবস লেনদেন কমে সর্বনিম্ন 269 কোটি টাকায় পৌঁছায়। এদিন সূচক কমে দাঁড়ায় 5,248 পয়েন্ট। লেনদেন এবং সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। তৃতীয় কার্যদিবস কিছুটা বাড়ে লেনদেন এবং সূচক। চতুর্থ কার্যদিবস লেনদেন বেড়ে দাঁড়ায় 352 কোটি টাকায়। এদিন সূচক ছিল 5,321 পয়েন্ট। লেনদেন এবং সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। গেল সপ্তাহে লেনদেন হওয়া 353টি প্রতিষ্ঠানের মধ্যে 176টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 143টির এবং অপরিবর্তিত ছিল 29টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল স্ট্যান্ডার্ড সিরামিক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, হাক্কানি পাবলিশার্স ও অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রেকিট বেনকিজার, মুন্নু সিরামিক, জিএসপি ফিন্যান্স, মুন্নু জুট স্টাফলার্স এবং ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট উল্লেখযোগ্য। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। টেকসই উন্নয়ন ধরে রাখার জন্য প্রয়োজন স্থায়ী শান্তি ও টেকসই নিরাপত্তার, সেজন্য পুলিশ সহ নিরাপত্তা বাহিনীকে সরকার ঢেলে সাজিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রাজধানীর উত্তরা বিজিএমইএর নতুন কমপ্লেক্সে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনটির পক্ষ থেকে পুলিশ বিভাগকে 5টি পিকআপ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে পিকআপ ভ্যানের চাবি তুলে দেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্যের প্রসারের স্বার্থে শিল্প প্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিতে, শিল্প পুলিশ গঠনের পাশাপাশি নির্বিঘ্নে মালামাল পরিবহন নিশ্চিতে হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশকে আধুনিকায়ন করেছে বর্তমান সরকার। অনুষ্ঠানে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে আগামী 1 বছরের জন্য 5% হারে নগদ সহায়তার দাবি জানান বিজিএমইএর সভাপতি। আর বিনিয়োগ উৎসাহিত করতে ব্যাংক ঋণের সুদের হার ও জ্বালানি ব্যয় সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান বিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। ঝালকাঠিতে 10টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বিকেলে রাজাপুর উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। এ সময় সুধিঘাটা ও পুকুরিজানার মিলবাড়ি এলাকায় 10টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কারিগরি জ্ঞানসম্পন্ন দক্ষ কর্মীর অভাবে প্রতিবছর বিদেশি কর্মীদের বেতন ভাতার মাধ্যমে বাংলাদেশ থেকে 40 থেকে 50 হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে। এই অবস্থায় প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারে সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির। গতকাল সকালে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশি কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো গেলে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন নিহাদ কবির। নিনো নামে একটি রোবট উদ্বোধন করা হয়েছে রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বিজ্ঞান উৎসবে। বিকাশ ও বিজ্ঞান ভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞান চিন্তার যৌথ আয়োজনে এই উৎসবের উদ্বোধন করেন সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রবি পিউরিফিকেশন। এ সময় উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের সাবেক জ্যেষ্ঠ বিজ্ঞানী ডক্টর রেজাউর রহমান সহ বিশিষ্টজনেরা। উৎসবে ঢাকার বিভিন্ন স্কুলের 700-র বেশি শিক্ষার্থী 85টি প্রকল্প প্রদর্শন করেন। অংশ নিচ্ছে তাদের জন্য রইল আন্তরিক, তোমরা সেই পথে হেঁটে একদিন নোবেল। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে ভারত ও চীনের সাথে টিকতে পারছে না বাংলাদেশ। বাজার ধরতে প্রয়োজন কম্পোজিট জুট মিল ও পর্যাপ্ত কাঁচামাল ব্যাংক। সাবমেরিন কেবল দিয়ে বিদ্যুৎ যাচ্ছে শরীয়তপুরের 3 দুর্গম চরে। 2 মাসের মধ্যেই সংযোগ পাবেন প্রায় 70,000 মানুষ।
এবং রোজার সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে ছোলা, আদা ও রসুনের দাম, কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।